আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছি স্যার, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। গতকালকে আমাদের কি পড়াশোনার কি অবস্থা, সবার কোনো আপডেট কিছু আছে? কি অবস্থা আপনাদের, বলেন কোনো আপডেট?
একটা মিনিট একটু অপেক্ষা করবেন, আমি এক মিনিট একটু আপনারা একটু অপেক্ষা করবেন, আমি একটু একটা জিনিস দেখতেছি একটু। আচ্ছা। আচ্ছা, আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। হ্যাঁ, বইয়ের স্ক্রিনটা। হ্যাঁ, বইয়ের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, তাই না? জি। ওকে, থ্যাংক ইউ। আমরা ক্লাস এখনই শুরু করে দিই। আমাদের গত ক্লাসে কি পড়া ছিল, কেউ কি কিছু বলতে পারবেন একটু, যে গতকাল আমরা কি আলোচনা করেছিলাম? লেটার গুলা নিয়ে সর্বশেষ আলোচনা করতেছিলাম। লেটার গুলো নিয়ে সর্বশেষ আলোচনা ছিল, তো সেখানে কোনো লেটার কি আমি আলোচনা করেছিলাম? লেটারের বডি গুলা নিয়ে আলোচনা করেছেন, বডির অংশগুলা নিয়ে। স্যার লেটারটা শুরু থেকে শুরু করলে ভালো হবে। লেটার তো প্রথম থেকে শুরু করব, কিন্তু কালকে যেটা আমরা আলোচনা করেছিলাম এটা কি আমাদের মানে কারো কোনো আর বুঝতে সমস্যা আছে? যে আমি কালকে একটা লেটার বলেছিলাম আপনাদেরকে, যে লেটার সম্পর্কে। জি, অ্যাডজাস্টমেন্ট ডেটাটা কিভাবে, ওইটা নিয়ে একটু কথা বলছিলেন। হুম। তারপরে ওইটার ফরম্যাটটা কোন কায়দায় হবে, হ্যাঁ ওইটা নিয়ে আলোচনা করছিলেন নিচে। আচ্ছা, তার মানে আমি একটা লেটার নিয়ে মোটামুটি আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে এই বিষয়টা হবে, এটাই তো। জি। জি স্যার। ওকে, তো আসুন আমরা সেই বিষয়টা নিয়ে আজকে একটু ডিটেলসে আলোচনায় আমরা যাই। তো গতকালকে একটু সামান্য আলোচনা করেছিলাম আপনাদের সাথে, সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেটারটা নিয়ে। এই অ্যাডজাস্টমেন্ট লেটারটা নিয়ে গতকালকে সামান্য একটু আলোচনা আপনাদের সাথে আমার হয়েছিল। সেই আলোচনাটা এখন আমরা ডিটেলসে একটু আলোচনার চেষ্টা করব আজকে আপনাদের সামনে। অ্যাডজাস্টমেন্ট লেটারটা কি? শব্দ দিয়েই কিন্তু আমরা বুঝতে পারি যে অ্যাডজাস্টমেন্ট লেটারটা কি। এখন কালকে আমি আলোচনা করেছিলাম, কালকে যারা ক্লাসে ছিলেন কেউ একটু আমাকে বলতে পারবেন আসলে অ্যাডজাস্টমেন্ট লেটারটা কি? শব্দ দিয়েই একটু বলেন, অ্যাডজাস্টমেন্ট লেটারটা কি? গতকালকে যারা ক্লাসে ছিলেন একটু একবার বলবেন আমাকে। কোনো প্রোডাক্ট সম্পর্কে যদি কোনো কমপ্লেইন থাকে, এই প্রোডাক্টের এই কমপ্লেইন বা এই সমস্যা আছে, ওইটাকে অ্যাডজাস্ট করার জন্য হ্যাঁ এই কাস্টমারকে যে লেটারটা দেওয়া হয় ওইটা, মানে অ্যাডজাস্টমেন্টের প্রপোজাল দিয়ে যে লেটারটা দেওয়া হয় সেটা হচ্ছে হ্যাঁ। অ্যাডজাস্টমেন্ট লেটার। হ্যাঁ, তার মানে একটা কাস্টমার একটা বিষয় ক্লেম করলো, আপনি সেই ক্লেমটা অ্যাড্রেস করে তাকে যে এইটা দিবেন, এটাই তো নাকি? জি স্যার। জি। সেই কাস্টমারকে অ্যাড্রেস করে যেটা আপনি দিবেন সেটাই হচ্ছে আপনার অ্যাডজাস্টমেন্ট লেটার। তাহলে কাস্টমার যেরকম ক্লেম করতে পারে, আপনিও কি এরকম ক্লেম করতে পারেন না? হ্যাঁ, পারি। আপনি আপনার কোন বিষয়গুলো নিয়ে আপনি ক্লেম করতে পারেন? আমার সার্ভার সংক্রান্ত জটিলতা, হুম।
আর জনবল সংক্রান্ত বিষয়। জনগণ সংক্রান্ত বিষয় আপনি যেমন যদি আপনি থার্ড পার্টির থেকে কিছু পান সেই বিষয়গুলো কি আপনি করতে পারেন? আপনি বিভিন্ন থার্ড পার্টি থেকে মনে করেন সেই পাচ্ছেন যে ফার্নিচার, বিভিন্ন আসবাবপত্র, যে জিনিসগুলো আপনি পাচ্ছেন সেই জিনিসগুলো কি আপনি করতে পারেন? জি জি পারি। সেইগুলো যখন আপনি করতে পারবেন তো সেইগুলো আপনি কমপ্লেন করতে পারেন না? হ্যাঁ পারি। হ্যাঁ, তা এইভাবে আপনার যে কমপ্লেন যে বিভিন্ন বিষয়গুলো আছে এই বিষয়গুলো কি আপনি আলোচনায় আনতে পারেন কিনা? হ্যাঁ, পারা যাবে। তো সেটা একটু আমাদেরকে, তাহলে আমরা যে বিভিন্ন জায়গা থেকে যে ফার্নিচার যে এইগুলো ক্রয় করি সেগুলোও কিন্তু আমরা এইভাবে আমাদের অ্যাডজাস্টমেন্ট লেটারে আমরা দিতে পারি। সেক্ষেত্রে আমাদেরটা তো হবে কমপ্লেন লেটার, অ্যাডজাস্টমেন্ট লেটার তো হবে যিনি আমাকে আবার ফিডব্যাক দিবে তারটা। হ্যাঁ, তিনি তো আপনাকে যেটা ফিডব্যাক দিবে তার জন্য সেটা হবে অ্যাডজাস্টমেন্ট লেটার, কিন্তু এটা আপনার জন্য হবে কমপ্লেন লেটার। হ্যাঁ কমপ্লেন লেটার। ঠিক এই জিনিসগুলোই আমরা কিন্তু বিভিন্ন সময় আমরা আলোচনাতে রাখতেছি এবং আমরা এই জিনিসগুলোই নিয়েই আমরা আজকে, তাহলে আপনার জন্য দেখেন আমরা কিন্তু একটা প্রশ্ন দিয়ে দুইটা জিনিস আলোচনা করতে পারলাম। একটা হচ্ছে কমপ্লেন লেটারটাও কি, সাথে সাথে কিন্তু আমি অ্যাডজাস্টমেন্ট লেটারটাও আলোচনা করতে পারতেছি, তাই কি না? জি স্যার। তো এইভাবে এরপরে যদি আপনাকে আমি এখন বলি যে ইনকোয়ারি লেটারটা কি, আমি কিন্তু এখানে আগে আলোচনা যাচ্ছি না কারণ এখানে খুব শর্ট প্রশ্ন দিয়ে দেওয়া আছে। ইনকোয়ারি লেটারটা কি? ইনকোয়ারি লেটার হলো কোনো কিছু মানে কোনো কাজ অ্যাসাইন করে দেওয়ার পরে সেটা কিভাবে চলছে, ফলো আপ ফলো আপ করাটাই হলো ইনকোয়ারি। ইনকোয়ারিটা হচ্ছে আপনার মানে কোনো বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে চেয়ে যে লেটারটা দেওয়া হবে, যে আমি এই ব্যাপারটা জানতে চাই, এরকম। হ্যাঁ, এইটা হচ্ছে তখন হচ্ছে আপনার ইনকোয়ারি লেটার। মানে এই দেখেন ইনকোয়ারি লেটারটা আপনি কিভাবে এখন আপনার এখানে বিক্রি হবে হচ্ছে মনে করেন আপনি কিছু নতুন একটা ব্রাঞ্চ করবেন, সেই ব্রাঞ্চের শিফটিং এর জন্য আপনি 50টা চেয়ার, 100টা টেবিল, এরকম অনেক কিছু আপনি কিনতে চাচ্ছেন। তো তখন যখন আপনি কিনতে যাচ্ছেন এই জিনিসগুলো তখন তো আপনাকে একটা ইনকোয়ারি করা লাগবে। কারণ কি, আপনাকে তো তখন জানা লাগবে যে আসলে ওই ফার্নিচার গুলো আদৌ ঠিক আছে কিনা বা আপনার কোয়ালিটি অনুযায়ী হচ্ছে কিনা, এই বিষয়গুলো আপনার মনে মাথায় রাখা লাগবে না? তো সেটাই কিন্তু আমার ইনকোয়ারি লেটার। আবার আমি যখন অ্যাড্রেস ভেরিফাই করে থ্যাংক ইউ লেটার, যে থ্যাঙ্কস লেটারটা পাঠাই, এটাও কিন্তু আমার এক ধরনের ইনকোয়ারি লেটার। তাহলে বিজনেস প্রপোজাল লেটারটা কি? যখন নতুন কোনো ব্যবসা প্রতিষ্ঠানকে বা নতুন কোনো বিজনেস হাবে আপনি যখন কোনো লেটার ইস্যু করেন আপনার প্রোডাক্ট সম্পর্কে তুলে ধরে তাকে আপনার সঙ্গে পার্টনারশিপ করার জন্য আহ্বান করেন, সেটা কিন্তু আপনার জন্য বিজনেস প্রপোজাল লেটার। তাকে আপনি আপনার ব্রাঞ্চে ব্যাংকে ব্যাংকিং করলে কি সুবিধাগুলো পাবে, কি অন্যান্য ব্যাংকের থেকে ওভার অ্যাডভান্টেজ গুলো কি পাবে, সেই বিষয়গুলো কিন্তু আপনার এখানে আলোচনা হয়। সেখানে কিন্তু আপনি বিজনেস প্রপোজাল লেটার দেখেন। তো এইরকম আমরা এখানে কিছু আলোচনা করব আমাদের যখন প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড থট প্রভোকিং থাকবে, কেস স্টাডিজ থাকবে, তখন আমরা সেখানে বিভিন্ন ধরনের লেটার সিচুয়েশন অনুযায়ী প্রশ্ন অনুযায়ী আমরা আলোচনা করব। এখন আপনাকে দেখেন একটা অ্যাডজাস্টমেন্ট লেটার কথা বলা হয়েছে, গতকালকে আমি এক্সাম্পল দিয়েছিলাম, একটা ম্যাডাম রিকোয়েস্ট করেছেন যে আজকে আবার নতুন করে আলোচনা করলে ভালো হয়, সেক্ষেত্রে আমি একটা স্যাম্পল নিয়ে বডিটা গত ক্লাসেও দেখিয়েছিলাম, এখানেও আমি একটু বলি। এখানে 4 নম্বর কোশ্চেনটাতে আপনারা খেয়াল করবেন, এখানে বলা হয়েছে give a sample of adjustment letter with artificial name, or you are a senior relationship manager of a reputed branch of your bank, one of your clients become defaulter willingly recently,
who is affected assessed quality with probability of the branch, write a letter to the client for adjustment of overdue liability with the consequence of non-payment of loan. এখানে আমরা যারা ক্রেডিটে কাজ করি তারা আমরা এই বিষয়ে অবগত যে আমরা যখন কিস্তিগুলো কাস্টমার ডিউ টাইমে দেয় না, তখন আমরা এই কাস্টমারকে বিভিন্ন সময় লেটার ইস্যু করি যে প্রথম তাগাদাপত্র, দ্বিতীয় তাগাদাপত্র, এরপরে উকিল নোটিশ, এগুলো আমরা করে থাকি না? জি স্যার। হ্যাঁ, তো সেই জিনিসগুলোই কিন্তু আমাদের এখানে আলোচ্য বিষয়। তাহলে আমরা যে গতকালকে যে বিষয়টা আমাদেরকে বলেছিলাম যে এখানে আমাদেরকে 9টা পার্ট বলেছিলাম না লেটারের? তো দেখেন এখানে আমরা একটা স্যাম্পল লেটারে বলি। প্রথমে আমাদের এই যে প্রথম লেটারে আছে আমার প্যাডের অ্যাড্রেসটা, এখানে আমি পুরো অ্যাড্রেসটা দিয়েছি, আর্টিফিশিয়াল নেম দিয়েছে, আমি অ্যাড্রেসটা দিয়েছি। এরপরে আমি দেখেন এই যে আমার প্যাডের যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা কিন্তু এই ঢাকা ব্যাংকের নিচে হওয়ার কথা ছিল। দেন আমার ডেট আছে আছে এরপরে আমি দিয়েছি রেফারেন্স নাম্বার দিয়েছি। এরপর আমি যাকে অ্যাড্রেস করে লিখতেছি তার অ্যাড্রেসটা আমি এখানে দিয়েছি, ডিয়ার আব্দুর রহমান বীরুত্তম, তার অ্যাড্রেসটা দিয়ে আমি সাবজেক্টটা এখানে করেছি। কি বিষয়ে আমি চিঠিটা লিখতেছি? যে কেউ এই যে চিঠিটা আমি লিখতেছি কিসের জন্য, কি অ্যাডজাস্টমেন্ট করতে বলতেছি? লোন অ্যাডজাস্টমেন্ট। লোনের যে ওভারডিউ আছে সেইটা অ্যাডজাস্টমেন্ট লিখেছি। তো আমি সেই সাবজেক্টটাই এখানে উল্লেখ করলাম। এই ক্ষেত্রে কিন্তু সাবজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ। রিকোয়েস্ট ফর অ্যাডজাস্টমেন্ট অর ওভারডিউ লায়াবিলিটিস অ্যান্ড কনসিকুয়েন্স অফ নন রিপেমেন্ট। নন রিপেমেন্টের ক্ষেত্রে আমাকে এখানে বলা হয়েছে। এরপরে আমি আর দেখেন যে বডি স্যালুটেশন দিতে বলেছিলাম আপনাদেরকে, স্যালুটেশনটা দিয়েছি। এরপর আমি 3টা পার্টের কথা বলেছিলাম, এখানে দেখেন 4টা পার্ট, মিনিমাম 3টা পার্টে এখানে 4টা পার্ট আমরা করে দিয়েছি। 3টা পার্ট তো থাকতেই হবে। এখানে আমি তার সম্পর্কে ভালো কিছু বলেছি যে I hope later find will I am writing to address the matter recent default on your loan with your bank which resulted, এখানে আমি তার সম্পর্কে বলেছি। বলার পরে এখানে তার ফলাফলটা বলেছি এবং তারপরে যে তার ক্রেডিট হিস্ট্রি ভালো আছে তাকে রিপেমেন্টের জন্য অনুরোধ করেছি। এই যে লাস্ট প্যারাটা, এখানে ফিল ফ্রি উইথ কন্ট্যাক্ট শব্দটা লিখলেই হবে, অথবা আপনি চাইলে আরেকটু লিখতে পারেন। দেওয়ার পরে আমি সিনসিয়ারলি ইয়োর আমার অ্যাড্রেসটা দিয়েছি। যেহেতু এখানে কোনো অ্যাটাচমেন্ট ইনক্লোজমেন্ট নেই, নোট বা নেই বা অ্যাটেনশন ব্যাপারটা নেই, সেক্ষেত্রে আমি আর এখানে ইনক্লোজারটা ইউজ করেন। ঠিক এইভাবে আপনাদেরকে থট প্রভোকিং এবং প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেডেও সিচুয়েশন দেওয়া থাকবে। দেখেন এখানে কিন্তু এই যে কোশ্চেনটা সরাসরি কিন্তু আপনাকে অ্যাডজাস্টমেন্ট লেটার লিখতে বলা হয়নি। এখানে আপনাকে শুরু হয় না। বিষয়টা বলা হয়েছে ইউ আর এ সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার অফ এ রিপুটেড ব্রাঞ্চ অফ ইউর ব্যাংক। এইটা কিন্তু আপনার থট প্রভোকিং বা কেস স্টাডির কোশ্চেনও হতে পারে, কারণ এখানে কেস স্টাডি মানে কি একটা ঘটনা বলে দেওয়া এবং সেই ঘটনা কিভাবে ঘটেছে তার প্রেক্ষিতে কি ফলাফল আসে সেটা। এখানে যদি ফলাফল নাই তাহলে এখানে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোশ্চেন এটা হতে পারে, কি পারে কিনা? ঠিক এইভাবে আমরা যখন এখানে একটা দেখিয়েছি অ্যাডজাস্টমেন্ট লেটার, আমরা থট প্রভোকিং এ ওখানে দেখিয়েছি যে উইমেন এন্টারপ্রেনারশিপ, যে এসএমই নারী উদ্যোক্তাদের যে বাংলাদেশ ব্যাংকের সার্কুলার যে লোন দেই, সেখানেও আমরা একটা চিঠি লিখতে বলেছি যে দেখবেন আপনার ব্রাঞ্চের আশেপাশে এলাকাতে একজন নারী উদ্যোক্তা আছে, তাকে আপনি আপনার বিজনেস ইন্ট্রোডিউস করার জন্য একটা লেটার লিখেন। এরকম কিন্তু আমরা ওইখানে দিয়েছি। এখন আসছে ক্রেডিট রিফিউজাল লেটার। এখানে ক্রেডিটে কাজ করেন এমন কেউ আছেন? লোন দিয়ে কাজ করেন, সরকারি বেসরকারি যেখানেই হোক, কেউ কি আছেন? আমি সিআরএম এ কাজ করি। সিআরএম এ কাজ করেন, তাহলে আপনিও দেখেন যখন লোনের ওই যে ফাইলগুলোতে অ্যানালিস্ট করেন আপনি, যে যে ফাইলগুলো হেড অফিস থেকে পাঠায়, এই ফাইলগুলো তো আপনি দেখেন, দেখে যে কোনো একটা কারণে রিফিউজ করে দেন। হ্যাঁ, আমরা সরাসরি আমাদের সিস্টেমটা একটু সরেজমিনে ভিজিট টিজিট করে তারপরে ওই বিজনেসে আসলে আমাদের প্রসেস পলিসির সাথে যায় কি যায় না এটা দেখি। হ্যাঁ দেখেন, কিন্তু আমি জানি না যে আপনি ফিল্ডে কাজ করেন কিনা, যে যখন মনে করেন যে আপনার কাজটা লোনটা তাকে দিতে পারতেছেন না,
আপনি তাকে লোন দিতে পারতেছেন, এখন কি আপনি সরাসরি বলতে পারেন যে ভাই আপনার লোন হবে না, আপনার ব্যাংকে আমরা লোন দিব না? আমরা কি আসলে সরাসরি বলাটা কঠিন হয়ে যায়। সরাসরি আমরা কেউ এখন বলি না, তখন আমরা কি বলি, যদি তার সিআইবি খারাপ থাকে তাহলে বলি ভাই আপনি সিআইবিটা আপডেট করে নিলে আমরা হয়তো লোন দিতে পারবো, এই সিআইবি আমাদের পলিসির সাথে যাচ্ছে না। তার যদি বিজনেস প্রিভিয়াস লোন হিস্ট্রি ব্যাড থাকে, তখন আমরা বলতে পারি যে ভাই আপনার এই লোন হিস্ট্রিতে রিপেমেন্টটা ভালো না, এটা আর কিছুদিন ভালো করেন, তখন হিস্ট্রিটা ভালো হলে আমরা দিতে পারি। এইভাবে কিন্তু আমরা রিফিউজ করি। তার মানে সরাসরি ব্যাংকিং ক্ষেত্রে কিন্তু কখনোই আমরা না বলতে পারি না যে এটা হবে না, আমরা তাকে দিব না, বাট একটা অপশন বলে দিই যে এটা করলে হবে, যেটা আসলে আদৌ সম্ভব না। সেই ক্ষেত্রে আমাদের ক্রেডিট রিফিউজাল লেটারটা বলা হয়েছে এখানে, যে ক্রেডিট রিফিউজাল লেটারটা কি হবে। তো ওই যে লেটারের আমরা 10টা পয়েন্ট বলেছি, ওই পয়েন্টগুলোই কিন্তু এখানে থাকবে, এই পয়েন্টগুলোই কিন্তু এখানে অফার করতে হবে। এখানে বলছে হোয়াট আর দ্য স্টেপস ইন রাইটিং রিফিউজড রিকোয়েস্ট, রিকোয়েস্ট রিফিউজ করতে গেলে আমাকে কি কি পদক্ষেপ নিতে হবে। তো ওই বডিতে আগের লেটারেও যে কথা বলেছি সেই কথাগুলোই আমাকে এখানে বলতে হবে। তাহলে ক্রেডিট রিফিউজাল লেটারের সংজ্ঞা যদি আমরা বলি, ক্রেডিট রিফিউজাল লেটার to the decision by a lender or a creditor to deny the request of credit or loan application submitted by the customer, যে কোনো কাস্টমার কর্তৃক যে লোনের রিকোয়েস্ট করেছে আপনাকে, সেই রিকোয়েস্টটা যখন আপনি দিতে অপারগতা প্রকাশ করবেন, সেই লেটারটাই হবে ক্রেডিট রিফিউজাল লেটার। এই ক্রেডিট রিফিউজাল লেটার করতে গেলে আমাকে কি কি পদক্ষেপ নিতে হবে, এখানে পদক্ষেপের ক্ষেত্রে যদি আমরা বলি, প্রথমে দেখেন সব জায়গাতে এই একই জিনিস, যত জায়গায় আপনি করেন, যে আপনার লেটারের টোনটা সবসময় জন্য পলাইট থাকতে হবে, তার ভালো দিকগুলো আগে ব্যাখ্যা করতে হবে, তারপরে যে আপনি তারকে কেন লোন দিতে পারতেছেন না বর্তমান সিচুয়েশনে সেইটা বলতে হবে। দেন আপনাকে বলতে হবে যে ইন ফিউচারে যদি আপনার এই প্রবলেমটা সলভ হয়ে যায় তাহলে আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা যে কোনো কোশ্চেন থাকলে আপনি আমাদের সাথে সরাসরি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এইটা হচ্ছে অ্যাট এ গ্লান্সে আমার স্টেপ। এখানেও আমরা যে স্টকগুলোর কথা বলেছি, এখানেও দেখেন আছে ক্রেডিট রিফিউজালে প্রথমে স্টার্ট উইথ এ পলাইট অ্যান্ড রেসপেক্টফুল টন, তার মানে আপনাকে ভদ্রতা এবং ওনাকে সম্মানের সহিত আলোচনা করতে হবে, যে ডিয়ার স্যার দিয়ে আমরা শুরু করে তার ভালো জিনিসটা বলবো। এখানে যেমন আমরা একটা কথা বলেছি, আই হোপ লেটার ফাইন্ড ইউ আই এম ওয়ে অ্যাড্রেসিং ইউ টু ম্যাটার দ্য রিসেন্ট ডিফল্ট, এখানে ডিফল্ট না লিখে উই আর sorry to say you that we are unable to address your বা entertain your request for loan proposal, এইভাবে আমরা এখানে শুরু করবো। এরপর ক্লিয়ার অ্যান্ড স্টেট ডিসিশন, আপনি না বলবেন না সরাসরি, কিন্তু আপনার ডিসিশনটা স্ট্রেট ফরওয়ার্ড এবং ক্লিয়ার হওয়া লাগবে তার কাছে, কোনো বগুজে এই না তা না, আজকে আসেন কালকে আসেন দেখবানে এই করবান, এইরকম ধরনের যে সেন্টেন্সগুলো আমরা ইউজ করি লেটারে, সেই চিঠিগুলো বা আমরা সেই শব্দগুলো কিন্তু ব্যবহার করতে পারবো না। আমরা ক্লিয়ারলি বলবো যে আপনার এই স্পেসিফিক রিজনের জন্য আপনার এখন ক্রেডিট রিকোয়েস্টটা আমরা এন্টারটেইন করতে পারতেছি না, প্রোভাইড এ রিজন। এই যে ক্লিয়ার ইনস্টেড ডিসিশনের জন্য অবশ্যই একটা রিজন আপনাকে আইডেন্টিফাই করতে হবে। আপনি হোম লোন দেবেন, সকল কাগজপত্র ঠিক আছে, ইনকাম ঠিক হচ্ছে না, তাহলে আপনি তখন বলবেন রিজনটা কি, যে আপনার যে ডকুমেন্ট দিয়েছেন, যে জায়গা জমি মর্গেজ দিচ্ছেন, সব কিছুই ভালো আছে, কিন্তু আপনার লো ইনকাম হওয়ার ক্ষেত্রে আমরা হোম লোনটা এই মুহূর্তে প্রসেস করতে পারতেছি না। মেনটেন এ প্রফেশনাল টন, এই যে 1 নাম্বার এবং 4 নাম্বার, এখানে অবশ্যই প্রফেশনাল শব্দগুলো ইউজ করতে হবে, গতানুগতিক যে শব্দগুলো সেগুলো আমরা ব্যবহার করতে পারবো না। এন্ড এ পজিটিভ নোট, পজিটিভ নোটটা কি, ওই যে আপনার যদি এই ইনকাম ইনক্রিজ করে ইন ফিউচারে, ইফ ইউর ইনকাম ইজ ইনক্রিজড দেন ইউ কন্ট্যাক্ট উইথ আস, এইরকম যে সুন্দর কথাগুলো আছে আমাকে বলতে হবে। অফার এ ফার্দার অ্যাসিস্ট্যান্স, আপনি অনেক সময় আমরা দেখেন এটা করে থাকি, যে আমার এখানে ইনকাম হচ্ছে না বা আমার পলিসি অনুযায়ী হচ্ছে না, তখন আমি তাদেরকে বিভিন্ন ব্যাংকে আমার জানাশোনা যে জায়গা আছে যে এটা হতে পারে, সেই জায়গাতে কিন্তু আমি অফার করে থাকি। এইরকম কোনো অ্যাসিস্ট্যান্ট যদি আপনার থাকে তাহলে আপনি দিতে পারেন। তাহলে আমরা যখন রিফিউজ লেটার লিখব বা রিফিউজ রিকোয়েস্ট করতে যাব, তখন আমাদেরকে 6টা স্টেপের কথা মনে রাখতে হবে। প্রথমত
start with a polite and respectful tone, clear, state and the decision, positive a reason, provide a reason, maintain a professional tone, end with a positive tone, and offer further assistance. তাহলে এখন যদি আমি আপনাদেরকে বলি যে একটা লেটার লিখতে হবে আপনাদেরকে, তাহলে আপনারা কি বাংলায় করে লিখতে পারবেন না? দেখেন, আমি যে কথাগুলো বলেছি এই কথাগুলো ঠিক একটা উদাহরণ আপনাদেরকে এখানে দেওয়া হয়েছে। এটা একটা উদাহরণ। Say sorry to not to say easy. As a branch manager, write a refusal letter to the owner of an enterprise applied for a loan. এইখানে যদি আপনাকে একটা কেস স্টাডি দেওয়া হয় যে a business partner of your branch who has a huge portfolio to your bank applied for a loan, but his CIB status, running CIB status is so bad, so you cannot proceed the loan request. Now you write a refusal letter to the business enterprise. একটা একটা সিচুয়েশন আপনাকে বললো যে আপনার ব্যাংকে একজন ভালো গ্রাহক আছেন, যার সঙ্গে আপনার ডিপোজিট ট্রানজেকশন লেনদেন অন্যান্য সকল লেনদেন হিউজ পরিমাণে আছে, এবং আপনি পোর্টফোলিওটা খুব সুন্দর, আপনার সাথে তার ব্যবহারও ভালো, নিয়মিত লেনদেন করে। সে একটা লোনের জন্য আপনার কাছে সিসি লোন বলেন বা টার্ম লোন বলেন আপনার কাছে অ্যাপ্লাই করেছে, বাট এই মুহূর্তে তার সিআইবি স্ট্যাটাস খারাপ হওয়ার কারণে আপনি লোন দিতে পারতেছেন না। তো আপনাকে একটা রিফিউজাল লেটার লিখতে হবে। তাহলে এইখানে আপনি কি কি লিখবেন? অ্যাজ ইউজুয়াল আপনার প্যাড ইউজ করবেন, ডেট দেবেন, রেফারেন্স দেবেন, তাকে অ্যাড্রেস করবেন, স্যালুটেশন করবেন, এবং এই বডিতে যে প্রথমে তার এই যে আমরা একটা পজিটিভ দিকগুলো বলেছি যে তার আমাদের এখানে পোর্টফোলিও ভালো, লেনদেন ভালো, এই বিষয় নিয়ে আপনাকে 2টা লাইন লিখতে হবে। দেন আপনাকে সরি বলতে হবে যে উই আর আনএবল টু প্রসিড ইউর লোন রিকোয়েস্ট ডিউ টু ইউর সিআইবি স্ট্যাটাস which required a long time to update. Please update your CIB status and contact with us, then we can entertain your request. এরকম স্পেসিফিকলি বলে দিতে হবে। এবং যদি আপনি প্রয়োজন মনে করেন যে ভালো কাস্টমার আপনার সিআইবি স্ট্যাটাস যদি সে জানতে চায় যে আমার সিআইবি স্ট্যাটাসটা কি, তখন আপনি কিন্তু এখানে এনক্লোজড হিসেবে এটা দিতে পারবেন। তাহলে আপনারা একটু আমাকে বলেন তো যে একটা রিফিউজ লেটারে কি কি বিষয়গুলো উল্লেখ করতে হবে? লোন রিকোয়েস্ট রিফিউজ লেটার যেটা আমরা লিখবো সেখানে আমি কি বিষয় উল্লেখ করব? তার প্রথমে অ্যাডজাস্ট মানে তাকে অ্যাড্রেস করতে হবে, তারপরে তার পজিটিভ দিকগুলো উল্লেখ করতে হবে, তারপরে হুম তারপরে মানে তাকে কেন দেওয়া যাচ্ছে না সেটা উল্লেখ করতে হবে, তারপরে তাকে ফিউচারে মানে কোনো পজিটিভ দিকে নিয়ে আসা যায় কিনা রিকমেন্ডেশন। হুম ফিউচার অ্যাসিস্ট্যান্ট, এইগুলো আমাকে বলতে হবে। তো এই জিনিসগুলো আপনারা কিন্তু ভয় পাবেন না যে ইংলিশে লিখতে হবে, আহারে ভাই কি লিখবো বুঝতে পারতেছি না, হ্যাঁ, এটা একটা ভয় কাজ করে। এই যে ভয়টা, এই ভয়টার জন্য সবসময়ের জন্য একটু ওই যে আমি বলেছি না যে আমি আগের ক্লাসে প্রথমে বলেছি যে 4টার পরে আপনি যে জিনিসটা লিখতেছেন 4টার পরে ট্রানজ্যাকশন আওয়ার শেষ, আপনি একটু হাতে একটু লেখা ইংলিশ একটু লেখেন, একটু আমার এই ভিডিওটা শোনেন, 4টার পরে একটু হেডফোন কানে দিয়ে একটু কাজ করেন, তাহলে আপনার এই ভীতিটা কাজ করবে। আমরা হয়তো অভ্যস্ততা আছি, বিভিন্ন সরকারি ব্যাংকে যেটা হয়, বেসরকারি ব্যাংকে একটু হলে ইংলিশ চর্চা থাকে, কিন্তু বেসরকারি ব্যাংকগুলোতে আবার বাংলাতে লিখতে হয়, অনেক বাধ্যবাধকতার বিষয় আছে, সেখানে কিন্তু আমার অনেক বাধ্যবাধকতা আছে। তো আপনারা একটু প্র্যাকটিস করলে 45 মার্কস এখান থেকে ক্যারি করা খুবই সহজ, খুবই সহজ। এরকম লেটার যদি 3টা একটা কোশ্চেনে করে বসে যে এই ব্রড কোশ্চেনে আপনার যে 40 মার্ক আছে, এখানে একটা লেটার যদি দেয়, থট প্রভোকিং একটা, কেস স্টাডিতে একটা,
তিনটা লেটার যদি লেখেন, গড়িমসি করে যাই ভাবে লেখেন, তা তিনটা যদি আপনার 3 10 কে 30 মার্ক থাকে, তা এইখান থেকে আপনি যদি 50% মার্কও করেন, তাহলে তো আপনি 15 পাচ্ছেন 45-এ। আর কম্পেয়ার কন্ট্রাস্ট এবং ওয়ান সেন্টেন্স অ্যান্সার গুলো তো আপনার জন্য রয়েছে ম্যাথমেটিক্যাল হিসাবে মার্ক ওঠানোর জন্য। সো ভিটি দূর করার জন্য আমাদেরকে পার্টিসিপেন্ট করতে হবে, এখানে কথা বলতে হবে। পারলে ইংলিশ প্রোনাউন্সিয়েশন কি হোক এটার বিষয় না, আপনার ভুল হতেই পারে। ভুল না হলে আপনি শিখতে পারবেন না। ছোটকালে কিন্তু হাঁটা শিখছেন পড়ে পড়ে, তো এখানে ভুল লজ্জা করে ভুল হচ্ছে, বা কি বলবো, কি শুনবে, কি প্র্যাকটিস করব, আপনার প্র্যাকটিস, আপনার পড়া আদায় করে নেওয়া এবং আপনার জিনিসটা এই যে চারটার পরে যে কথা বলে যে প্র্যাকটিসটা থাকলেই আপনি কিন্তু পাশ করতে পারবেন। আর একবারে পাশ করতে পারলে, যারা 6টা দিচ্ছেন এখানে একসঙ্গে, তাদের জন্য বলি, একবারে 6টা পাশ করলে ব্যাংক থেকে তো একটা ফিনান্সিয়াল রিওয়ার্ড পাবেন, প্রফেরও দেখি। ওই আইবিবি থেকেও একটা ফিনান্সিয়াল রিওয়ার্ড কিন্তু পাবেন, এবং বুক ফুলিয়ে বলতে পারবেন যে 6টা দিয়ে 6টা পাশ করেছি। এখন কিন্তু 6টা পাশ করা অনেক টাফ। এরপর আসেন, হোয়াট ডু ইউ মিন বাই ইনকরিলেটার। ইনকরিলেটারটা তো আমরা কথা বলেছি একবার, বলেছি না? জি আজকে স্যার। সবাই একটু ঝিমায় যাচ্ছেন কেন, একটু কথা বলেন। আচ্ছা, এখন আমি একটা ইনকরিলেটারের সিচুয়েশন বলবো, তো সেখানে আপনারা আমাকে বলবেন যে কি কি ইনকোয়ারি করা যায়। আপনি একজন কাস্টমার, আপনি ব্যাংকের একটা ক্রেডিট কার্ড নিতে চান। এখন আপনার ব্যাংকে যাওয়া, ওইভাবে যে শোনা, যে কি কি লাগবে, কি করতে হবে, এটা জানার সময় নাই। তো আপনি ব্যাংকে একটা ইনকোয়ারি লেটার লিখবেন, বা আপনি তথ্য জানতে চাইবেন। কি কি জানতে চাইবেন আপনি? বলেন, ক্রেডিট কার্ডের সম্পর্কে। আমি ব্যাংকের কাস্টমার, আপনি আমার কাছে চিঠি লিখবেন। এখন কি কি জানতে চাইবেন আমার কাছে? আপনি ক্রেডিট কার্ড নিতে চান, হ্যাঁ, তা আপনার আমার ব্যাংকে আসার সময় নাই, আপনি আমার লেটার দিয়ে জানতে চাচ্ছেন যে ক্রেডিট কার্ডের বিষয়টা। এখন কি জানতে চাইবেন আপনি আমার কাছে? প্রথমে জানতে হবে যে রেট, তারপরে অ্যাডভান্টেজ, তারপরে টার্মস কন্ডিশন, তারপরে ইন্টারেস্ট রেট জানতে চাইলাম, অ্যাডভান্টেজ কে পাবো কি? অ্যাডভান্টেজ, তারপর টার্মস হ্যাঁ, কন্ডিশন। 3 নম্বরের টার্মস। কন্ডিশন। হুম। 4 নম্বর আর এটা হলো মানে 4 নাম্বার হলো মানে রিকোয়ারমেন্ট বলা যায়। রিকোয়ারমেন্ট, তারপরে ধরেন আমি যদি দিতে ডকুমেন্ট না পারি, রিকোয়ারমেন্ট। ডকুমেন্ট, হ্যাঁ। তারপরে আমি যদি এখন মানে দিতে না পারি, এইগুলো তো আগে থেকে জানাইতে হবে, তারপরে মানে ওই যে কোনো আপনার হিডেন। এই যে এটা আছে, ওভার ডিউ চার্জ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। স্যার এটা হতে মানে পারে যে পার্সেস ফ্যাসিলিটিস। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার ওই যে অনলাইন পার্সেস পার্সেস ফ্যাসিলিটিস। ফ্যাসিলিটিস। অনলাইন পার্সেস ফ্যাসিলিটিস। হুম, তারপরে আছে ইএমআই কি? ফ্যাসিলিটি। ইএমআই ফ্যাসিলিটি কি আছে, কোন কোন প্রতিষ্ঠানের সাথে আছে। তারপরে ইএমআই আপনার করা আছে। লিমিট কেমন দেবেন আপনি ইনকামের উপরে, এই যে জিনিসগুলো। তো এইরকম যদি এখন আমি বলি যে আপনি ওই যে আমি প্রথম যে ঘটনাটা বলেছিলাম ইনকোয়ারি লেটারের ক্ষেত্রে, যে আপনি এখন একটা নতুন ব্রাঞ্চ শিফটিং হবে, সেখানে আপনাদের যে সাব ব্রাঞ্চগুলো এখন দেখেন উদ্বোধন হয়, সাব ব্রাঞ্চ তৈরি হয়েছে। এখন আপনি জেনারেল সার্ভিস ডিভিশনে কর্মরত আছেন, একটা প্রতিষ্ঠান থেকে আপনি ফার্নিচার নেবেন। আপনার ব্যাংকে 10টা সাব ব্রাঞ্চ উদ্বোধন হবে, সেখানে যে ফার্নিচারগুলো রিকোয়ারমেন্ট হবে তার জন্য আপনি টেন্ডার আহ্বান করবেন। এখন টেন্ডার আহ্বান করার আগে আপনি একটা প্রতিষ্ঠান কাছে জানতে চাচ্ছেন যে আমি ফার্নিচার নিতে চাবো, তাই ওখানে আপনি ফার্নিচারের কোয়ালিটিগুলো জানতে চাবেন, ঠিক এইভাবে। যখন আপনি ওখান থেকে ডেকোরেশন, ইন্টেরিয়র ডেকোরেশন করবেন, তখন আপনি ডেকোরেশনে যে আপনাদের ডেকোরেশনের কস্ট কত, আপনারা কতদিনে কাজ কমপ্লিট করবেন, কি ধরনের মালামাল দেবেন, কিভাবে দেবেন, এইগুলো আপনারা জিজ্ঞেস করবেন। এগুলো আইকিউ লিখে জাস্ট আপনি
এখানে উপস্থাপন করবেন, এটা আলাদা কিছু কিন্তু এখানে নাই। এই 9 নাম্বার কোশ্চেনটা কে বলতে পারবেন আসলে এখানে কি জিজ্ঞেস করতেছে? আরিফ বিল্লাহ ভাইকে থ্যাংক ইউ, অনেকভাবে বলতেছেন। আতিক ভাই আছেন নাকি? স্যার আছি স্যার। তাহলে আমাদের সাথে একটু অংশগ্রহণ করেন। বলেন তো, এই যে 9 নাম্বার কোশ্চেন, ডিফাইন নেটওয়ার্কিং এটিকুয়েট অ্যান্ড ডিসকাস দ্য ইম্পর্টেন্স ইন প্রফেশনাল লাইফ, এখানে আসলে কি বলতে চাচ্ছে? এই প্রশ্ন ধরে আপনি কি বুঝছেন, বাংলায় কি বুঝতে পারতেছেন আপনি? কিন্তু প্রফেশনাল লাইফে নেটওয়ার্কিং এর গুরুত্বটা জানতে চাইছিলাম। হুম, মানে এই নেটওয়ার্কিংটা কোথায় আপনার ব্যক্তি জীবনে? কমিউনিকেশনই বলা যায়। হ্যাঁ, এই যে সোশ্যাল লাইফে আমরা যে কাজগুলো করি, হ্যাঁ, নেটওয়ার্কিং এটিকুয়েট মানে এই যে সোশ্যাল লাইফে আমরা বিভিন্ন পোস্ট করি, বিভিন্ন কথা বলি, বিভিন্ন জুম লিঙ্ক করি, ক্লাস করি, এই যে জায়গাতে, এই জায়গাগুলোতে আমরা কি গুরুত্বপূর্ণতা বহন করি, কি করি, দেখো কি করছে। এই বিষয়ে গুরুত্বটা কি আমাদের বাস্তব জীবনে, এইখানকার গুরুত্বটা কি? তো এইখানে গুরুত্ব হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আমাদের নেটওয়ার্কিং এটিকুয়েটটা কি? নেটওয়ার্কিং এটিকুয়েটটা হচ্ছে এই যে আমি আপনাদের সঙ্গে অনলাইন জুমে ক্লাস করতেছি, আমরা আমরা কারো ফেস চিনি না, জানি না, দেখি না, বুঝি নাই, তারপরেও আমরা কেউ রাগারাগি না করে ধৈর্য সহকারে শুনতেছি, পোলাইটলি যে কথাটা বলতেছি। আমি তো ওই ক্লাস টেস্টের মতো এই অমুক এটা বলো, আর আপনারা এই আপনার এই আপনি শুধু এরকম করেন কেন, এটাকে বলতেছেন না। এই যে এডুকেট, এই যে নৈতিকতা বা এই যে ভদ্রতা আপনারা দেখাচ্ছেন, এইটাই কিন্তু নেটওয়ার্কিং এডুকেট, মানে সোশ্যাল প্ল্যাটফর্মে ম্যাস কমিউনিকেশন করার জন্য যেখানে যে ভদ্রতা, যে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হয়, সেইগুলোই হচ্ছে আমার নেটওয়ার্কিং এটিকেট। তো এটা কি গুরুত্বপূর্ণ? আমি যখন বারবার প্রচার করব যে আমি অমুক ব্যাংকে আছি, এবং আমার সোশ্যাল পোস্টে যে পোস্টগুলো করব বা যে ভিডিওগুলো করব, এইগুলো কিন্তু তখন আর আমার ব্যক্তি হিসেবে, জাহিদ হিসেবে কেউ চিনবে না, ওই ব্যাংকের লোক হিসেবে চিনবে। তো সেই ক্ষেত্রে আমাকে কিন্তু বিভিন্ন রুলস রেগুলেশন মানতে হবে, বিভিন্ন ক্যারিয়ারে যেগুলো ইফেক্ট না পড়ে সেমন পোস্টগুলো করতে হবে। আমি যখন আপনাদের কাছে প্রথম ক্লাস নিব, ওই ক্লাসে যদি আপনাদের ওভারভিউটা খারাপ হয়, পরবর্তীতে আমি যদি 10টা ক্লাসও নেই, গুণগানও করি, আপনাদের কাছে কিন্তু ওই ইমপ্রেশনটা যাইবে না। সেই জন্য এখানে বলেছে পজিটিভ ফার্স্ট ইমপ্রেশন, প্রথম যে ধারণাটা একটা ব্যক্তি সম্পর্কে অনলাইনে আপনি একটা পোস্ট দেখে বা তার একটা ভিডিও দেখে আপনি কিন্তু এই ইমপ্রেশনটা তৈরি করেন, স্ট্রং রিলেশনশিপ। এইটা এই জায়গাতেই আমি আপনাদের এই স্ট্রং রিলেশনশিপ মেনটেন করার জন্যই আমি আপনাদের থেকে বারবার অ্যাটেন্টিভ আনার জন্য অনেকে এখানে সাইলেন্ট মেম্বারদেরকে আমি জিজ্ঞেস করি নাম ধরে ধরে, যে আমাদের রিলেশনশিপটা আরো বিল্ড আপ হোক। কারণ অনলাইনে এমন হয় যে আমি ক্লাস করতেছি, তার ভিতরে আরেক দিকে নজর দিচ্ছি, এটা স্বাভাবিকভাবে হয়, যেটা আমরা হেয়ালিতে চলে যায়, ক্লাসটা আর ইফেক্টিভ হয় না আমার জন্য। ক্রেডিবিলিটি অ্যান্ড ট্রাস্ট, আমি যদি এইখানে যে অনলাইনে যে ক্লাসটা নিচ্ছি, এই ক্লাসটা যদি আপনাদের বিশ্বাসযোগ্যতায় অর্জন করতে না পারি, যে আমি যে জিনিসগুলো আলোচনা করতেছি সেইগুলো পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, বা আমার এই বিষয়টা এখানে পাশের হার ভালো, তাহলে কিন্তু আপনারা থাকবেন না। সেই জায়গাতেই অনলাইন এডুকেটের বিভিন্ন ভুয়া পোস্টগুলো দিয়ে আমরা দেখি যে আমাদের এই ক্রেডিবিলিটি বা ট্রাস্টটা নষ্ট হয়, যেটা আমরা অহরহ দেখতে পারি, যে একান্ত এআই যুগে আরো বেশি হয়। ইফেক্টিভ কমিউনিকেশন, আমাদের এই কমিউনিকেশন কি ইফেক্টিভ হচ্ছে? আব্দুল হানিফ ভাই, আবু হানিফ ভাই, আমাদের কমিউনিকেশন কি ইফেক্টিভ হচ্ছে? হচ্ছে স্যার। কই সে আবু হানিফ ভাই কই? হচ্ছে স্যার। এই তো একটু শব্দ দিন, একটু শব্দ দিলেই আমরা জি স্যার। কনফিডেন্স ইন ইভেন্ট স্যার আপনার যেখানে ক্লাসে আমরা স্যাটিসফ্যাকশন। আমার স্যাটিসফ্যাকশন তো হবে যখন আপনাদের রেজাল্ট আসবে। এখন স্যাটিসফাইড হয়ে আমার কোনো লাভ নেই। আপনারা আমাকে স্যাটিসফাইড হবেন শুধুমাত্র যখন আপনারা ফলাফলটা দিয়ে এই যে আমাকে একটা থ্যাংক ইউ দিবেন যে স্যার আমি পাশ করতে পেরেছি, তখন আমি আমার সার্থকতাটা খুঁজে পাবো আসলে। আর এই জন্যই আপনাদেরকে এত করে গুতাচ্ছি যে আপনারা কথা বলেন, কথা বলেন।
জি স্যার, ঠিক আছে স্যার। ইভেন্টস অ্যাভয়েড দ্য অফেন্স। আমরা যে রুলস রেগুলেশন আমরা কিন্তু এইটা পড়তেছি, এটা কিন্তু বাস্তব জীবনেও আমরা কার্যকলাপ করব। আমরা সবাই ফেসবুক চালাই, সেখানে এমন কোনো পোস্ট দিব না যেটা আপনার জন্য ক্যারিয়ার জন্য খারাপ কিছু বয়ে আনবে। সাময়িক আবেগের বশে আমরা এমন কোনো কিছু করব না, বা এমন কোনো জায়গায় কমেন্ট করব না যেটা আপনার চাকরি এবং আপনার জীবনের জন্য হুমকি হয়ে পড়ে। Creating opportunities, emotional intelligence, career growth, representative your organization। এইটা আমি প্রথমে বলেছিলাম যে আপনি আপনার অর্গানাইজেশনের একটা রিপ্রেজেন্টার হিসেবে কাজ করছেন। এখানে যখন আমরা সবাই পরিচয় দেই, যে আমি যখন যদি জিজ্ঞেস করি যে আফজলুর ভাই আপনি কোথায় আছেন, আমি অমুক ব্যাংকে আছি, আপনাকে কিন্তু ওই ব্যাংকের রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমি কাউন্ট করি। সো আমাদের যে প্রফেশনাল লাইফে আমরা যখন ঢুকে যাই, দেখেন আপনি যখন বাইরে যাবেন বা কোথাও ভিজিটে যান, তখন কিন্তু আপনার ওই শার্ট প্যান্ট গেঞ্জি পরা হিসাবে ব্যাংকারদেরকে কেউ কল্পনা করে না। ব্যাংকাররা আমরা আমাদের ড্রেস কোড এমনভাবে ফলো করি যে মানুষ খুব সহজে আইডেন্টিফাই করে যে স্যুট টাই প্যান্ট পরে একদম ফর্মাল ড্রেসে সুন্দর করে সেজেগুজে আছে, মানে উনি ব্যাংকে হয়তো চাকরি বাকরি করে। এটা কিন্তু আমাদের একটা এক্সপ্রেশন, আমাদের একটা, কি বলবো এটাকে, গুডউইল, এটা একটা সেট স্যার আমাদের, ঠিক আছে। অ্যাসেট। হ্যাঁ, এই অ্যাসেটটা আমরা কোনোভাবেই কিন্তু কোথাও ক্ষুণ্ণ হতে দেব না। এই জায়গাতে আমরা বিভিন্ন সিচুয়েশনে কয়েকটা আলোচনা করলাম লেটার, আরও লেটার প্রত্যেক ধাপে ধাপে আছে। আমরা শর্ট করেছি যেহেতু এখানে আমাদের ওই থট প্রোভোকিং আছে, সেখানেও কিছু স্পেসিফিক সিচুয়েশন লিখেছি, যেগুলো আবার এইখানে আছে আবার ওইখানেও যদি রাখি, দুই জায়গায় হলে একটা এক্সট্রা বেশি হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা এটা দুই জায়গায় রাখি নাই, আমরা কিছু কিছু ভাগ করে রেখেছি। এখন আছে ফান্ডামেন্টালস বিজনেস লেটার অ্যান্ড রিপোর্ট রাইটিং। এই বিজনেস রিপোর্টটা কি? হোয়াট ডু ইউ মিন বাই বিজনেস রিপোর্ট? বিজনেস রিপোর্টটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের একটা নির্দিষ্ট সময়ের আয় ব্যয় বিবরণী, ভবিষ্যৎ পরিকল্পনার সারণী, ডিসিশন নেওয়ার জন্য আপনার ফিনান্সিয়াল কন্ডিশন, ফিনান্সিয়াল স্ট্যাটাস ব্যাখ্যা করে, যেটা অ্যাট এ গ্লান্সে। যেমন আমরা ব্যাংকের ক্ষেত্রে সবসময় সাধারণত ভালো কি বলি, যখন ইয়ার এন্ডে ডিসেম্বরে আমাদের যখন প্রফিটটা ভালো হয়, যে 2,000 কোটি, 5,000 কোটি, 2,500 কোটি আপনার ব্যাংকে দেখায়, তখন আমরা বলি না আমাদের ফিনান্সিয়াল স্ট্যাটাসটা ভালো আছে, এই যে অ্যাট এ গ্লান্সে। তাই এই 2,000 কোটি টাকা দেখতে হলে এর ভিতরে যে একটা রিপোর্ট তৈরি করতে হয়, ইনকাম স্টেটমেন্ট করতে হয়, ব্যালেন্স শিট করতে হয়, প্রফিট লস অ্যাকাউন্ট করতে হয়, ক্যাশ ফ্লো করতে হয়, এই সবগুলোই কিন্তু এক একটা বিজনেস রিপোর্ট। তো একটা বিজনেস রিপোর্ট আমি যখন তৈরি করব, অ্যাজ এ হেড অফিস হিসেবে আমরা এগুলো হয়তো করে থাকি। তো এই বিজনেস রিপোর্টগুলোতে আমার কি থাকে? ওই যে আমরা লেটারটা লিখেছি, ওই লেটারেরই ম্যাক্সিমাম অংশ আছে, তুই একটা জিনিস এখানে পরিবর্তন আছে। কি আছে? আমরা ওখানে লেটার প্যাড ইউজ করতাম। এখানে আমরা কি এই দেখেন লেটার হেডিং, এই যে সে লেটার প্যাড ইউজ করতেছি। আমরা ডেট দিয়েছি, আমরা রেফারেন্স দিয়েছি, আমরা যে অ্যাড্রেসে অ্যাড্রেস করে লিখবো, বা সিইও লিখতে পারি, হেড অফিস লিখতে পারি, ইনসাইড অ্যাড্রেস লিখেছি, অ্যাটেনশন লাইন, এই জিনিসটা ওইখানে ছিল না। অনেক সময় হয় না, অডিট রিপোর্ট হেড বরাবর লিখি, কিন্তু আসলে যে রিপোর্টে যে কাজ করে তাকে আমরা অ্যাটেনশন দিই। অথবা যে কোনো দুদকে আমরা যখন চিঠি পাঠাই, দুদকের মহাপরিচালক বরাবর পাঠাই, কিন্তু অ্যাটেনশন যে অফিসার কাজ করে তাকে আমরা অ্যাটেনশন লাইন দিই। সেই অ্যাটেনশন লাইনটা এখানে। এরপরে কি আমরা সাবজেক্ট রাইট করি, স্যালুটেশন দেই, বডি লিখি, কমপ্লিমেন্টারি ইনক্লোজমেন্ট দিয়ে সাবস্ক্রিপশন দিয়ে দেই। এরপরে সিগনেচার আমরা নিজেরা সিগনেচার, নেম, অ্যাড্রেস, ডেজিগনেশন দিই, আইডেন্টিফিকেশন মার্কস, রেফারেন্স দিয়ে থাকি, আর লাস্টে ইনক্লোজ দিয়ে থাকি। দেখেন, আমরা যে চিঠি লেটারে যে একটা কাঠামো আপনাদেরকে আলোচনা করেছিলাম, ওইখানকার সাথে এখানকার কোনো পার্থক্য আছে? আপনারা কি কোনো পার্থক্য দেখতে পান? শুধু নামটা ছাড়া, যে রিপোর্ট ছিল আর এটা ছিল লেটার, আর কোনো পার্থক্য আছে? না। তাহলে একটা কাঠামো দিয়েই কিন্তু আমাদের প্রত্যেকটা প্রশ্ন লেখা এবং
ব্যাখ্যা করা বা পয়েন্ট যদি তুলতে পারি আমরা পারবো। ইনশাল্লাহ আমরা সবাই পারবো তো? কেউ পারবো না? পারবো স্যার। যাক, আলহামদুলিল্লাহ। আমরা চাই এই পরীক্ষাতে আমরা আর বসবো না। আর এইগুলো আর এটা মানে পরীক্ষাতে আসলেও এটা সবাই জানেন, এইটা আমরা আর সিবি বা চাকরিরই এই জিনিসগুলো আর আলোচনা করলাম না। হ্যাঁ, ক্লাস দীর্ঘায়িত করার জন্য এটা আর আলোচনা করলাম না। এটা সবাই আমরা জানি যে সিবি কি করে লিখতে হয়। এটা আমরা আলোচনা করেছি না? আনঅফিসিয়ালি আলোচনা হয়ে গেছে না আমাদের প্রথমে এটা? হোয়াট ইজ ক্লেম জি বা স্যার। কমপ্লেন লেটার? তাহলে একটা কমপ্লেন লেটারে কি কি তথ্য আমরা সন্নিবেশিত করব? আমি শুধু এইটুকুই জানতে চাচ্ছি যে একটা কমপ্লেন লেটারে কি কি বিষয় সন্নিবেশিত করতে চাই। আপনি কমপ্লেন কেন লিখবেন? মানির জামান ভাই বলেন, জামজান, মানির জামজান ভাই, আপনি কেন কমপ্লেন লিখবেন তার তিনটা কারণ বলেন তো। শিরিন আক্তার একটা কারণ বলতে পারবেন? হ্যাঁ, আমি বলতেছিলাম হ্যাঁ হ্যাঁ, বলেন কমপ্লেন অবশ্যই। এটা হতে পারে প্রোডাক্ট অথবা সার্ভিস, দুইটার হুম, ক্ষেত্রে হতে পারে। অবশ্যই। ডিসস্যাটিসফ্যাকশন থেকে হয়তো আমি কোনো একটা কোম্পানির কাছে কোনো একটা প্রোডাক্ট নিলাম, হুম। প্রোডাক্টটা হয়তো বা দেখা যায় আমি যে রিকোয়ারমেন্ট দিছিলাম ওর মতো পাইনি, বা ওর মতো হ্যাঁ, ব্রোকেন হইতে স্ট্যান্ডার্ড পারে। মান অনুযায়ী আপনি পান নাই। আপনি একটা, যেমন আমরা পাইনি, সাধারণত যেটা করি যে অনলাইনে আমি একটা গিফট আইটেম বা একটা ড্রেস অর্ডার করলাম, সেই অনুযায়ী হয় নাই। হ্যাঁ আমি হ্যাঁ যাতে হ্যাঁ, আবার বুঝেছি। আরেকটা হতে পারে যে আমি হয়তো বা কোয়ান্টিটিতেও কম বেশি হতে পারে অনেক সময়, হুম 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 সেক্ষেত্রে হুম আমি করতে পারি। হুম, হতে পারে। আর সার্ভিসের ক্ষেত্রে আছে স্যাটিসফ্যাকশন ডিসস্যাটিসফ্যাকশনটা। স্যাটিসফ্যাকশন ডিসস্যাটিসফ্যাকশন বিষয়টা স্যার। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেন ওয়েলকাম স্যার। অন্য কোনো কারণ আছে? সৈয়দ তানভীর আহমেদ, শাহনেওয়াজ, Shipping issues, warranty claims. বাবলু ভাই বলেন, একটা আরেকটা কারণ বলেন। শিরিন আক্তার বলেন, আপনি একটা কারণ বলেন, আর কেউ বলবে না হয়তো। স্যার ওয়ারেন্টি ক্লেমস হতে পারে, শিপিং ইস্যুস হতে পারে, কারণ অনেক সময় অনেক প্রোডাক্ট কেনার পেছনে আমাদেরকে ওয়ারেন্টি দেওয়া হয়। সেই ওয়ারেন্টিটা যদি প্রপারলি আমরা না পাই তখন সেটা হুম আমরা হুম ক্লেম হুম করতে হুম পারি। হুম। দেখেন, এই যে ইন্স্যুরেন্স। আপনাদের থেকেই বেরিয়ে আসলো যে একটা ক্লেম লেটার বা একটা কমপ্লেন লেটারের কি কি এলিমেন্টস থাকে। এখন আপনাদেরকে আমরা যদি বলি হোয়াট আর দ্য কমপ্লেন লেটার, ক্লেমস লেটার, ঠিক আছে, আমরা এটা তখন তাহলে আমাদের এখন রাইট এ কমপ্লেন লেটার, লাস্ট অন এই কমপ্লেন লেটারটা আমাদের একটু ব্যাখ্যা করতে হবে। আপনারা কি কমপ্লেন লেটার লিখতে পারবেন না এখন? যে কোনো সিচুয়েশন। পারবো স্যার। এখন আহ, যখন কমপ্লেন লেটারটা লিখলেন, ঠিক এই কমপ্লেন লেটারটাকে আবার আপনি রিপ্লে দেন। জাস্ট ওই জায়গা থেকে একটু নিজের জায়গাটা ই করে নিয়ে আসতে হবে। অ্যাডজাস্টমেন্ট লেটার। হুম। এখন আগামী ক্লাসে আমি নতুন একটা ই করবো, আলোচনা করব 9 নম্বরে পার্সুয়েসিভ লেটার। এটা একটু আপনারা দেখে আসবেন, কারণ এইটা কিন্তু আমাদের শর্ট নোট কম্পারিজনে এবং প্রশ্নের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। পার্সুয়েসিভ লেটারটা সব খুব ভালোভাবে পড়তে হয়। আমরা যে এই যে কমপ্লেন লেটার পড়লাম, যে কাস্টমার কমপ্লেন দিলে আমরা যখন অ্যাডজাস্টমেন্ট লেটার করি, এই অ্যাডজাস্টমেন্ট লেটার করার আগে কিন্তু এই পার্সুয়েসিভ লেটারটা করতে হয়। তখন এই বিষয়গুলো নিয়েই আমাদেরকে আলোচনা করতে হবে। তো আগামী ক্লাসে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। অনেক কষ্ট করেছেন, ধৈর্য ধরে থাকছেন, আর কয়েকটা ক্লাস করলে ইনশাল্লাহ আমরা এইখানে পাশ করার মতন অবস্থায় চলে যাব। আজকের ক্লাস নিয়ে এখন কারো কোনো কোনো পয়েন্ট বুঝতে সমস্যা বা কোনো বিষয় থাকলে আলোচনা করতে পারে।
কারো কোনো ইস্যু আছে? আমরা যে আজকের কটা ক্লাসে লেটার নিয়ে কি করেছি স্যার বের হয়েছে স্যার আমাদের জি, আমরা যে আমাদের কটা কোনো লেটার নিয়ে আজকে আলোচনা করেছি হ্যাঁ, এই লেটার গুলাতে দেখা যাচ্ছে যে আপনি মুখে বলছেন যে এগুলাতে ফ্যাট থাকবে, কিন্তু এখানে আমরা প্র্যাকটিক্যালি যেগুলো আছে সবগুলাতে ফ্যাট দেখলাম না। এক্ষেত্রে ইস্যুটা কি? না বইয়ের ক্ষেত্রে এখানে আছে যে অফিসিয়াল প্যাড একটা ওইভাবে তো আমি একদম হুবহু তুলে ধরি নাই। এইখানে এইটাই আমি যে এখানে আমরা যেটা বাস্তবতায় যেটা করি, বইয়ের ভাষার আর বাস্তবতার এই যে কালচার এবং রুলস রেগুলেশনে এখানে পার্থক্য। এখানে প্রত্যেকটাতে যেটা লিটারে হেড দিয়ে করতে গেলে আলাদা একটা ফরম্যাট চলে আসতো, সেই জায়গাতেই আমরা একটু ছাড় দিয়েছি। তার মানে আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে যখনই চিঠি লিখবো তখনই আমরা ফ্যাট ইউজ করতে পারবো। জি থ্যাংক ইউ। জি, আরেকজন বলছিলেন আরেকটা কথা, বলেন। আর আমাদের এই যে কোনো কুইক রিভিউ বের হয়েছে কিনা অথবা হ্যাঁ হ্যাঁ, শর্ট করে আপনাদের দাগাই কুইক রিভিউ বের হয়েছে, কিন্তু আপনাদের ওইদিকে মনোযোগ দেওয়ার কোনো দরকার নেই। আপনাদের কুইক রিভিউর দিকে মনোযোগ দেওয়ার কোনো তো প্রয়োজন নেই। এই কুইক রিভিউ হচ্ছে আমরা যে 8টা 9টা ক্লাস করব, এই ক্লাসগুলোই কুইক রিভিউর কাজ করে দেবে। এখান থেকেই তো শর্ট করে কোশ্চেনটা ওখানে তৈরি করা হবে আপনাদের জন্য। ঠিক আছে স্যার, কিন্তু ইম্পর্টেন্ট গুলো দিলে আমাদের জন্য ভালো হ্যাঁ হতো। হ্যাঁ হ্যাঁ, আপনারা সাজেশন পেয়ে যাবেন। আপনারা একটু ক্লাসটা আগে শেষ করেন। আগে সাজেশনটা দেওয়া হয় না কেন? কারণ আগে যদি আপনি সাজেশনটা পেয়ে যান, তাহলে আমি ওই যতই 9 নাম্বার কোশ্চেন আলোচনা করি, সাজেশনের ভিতরে ওই 9 নাম্বার না থাকলে আপনি গুরুত্ব দিবেন না। কিন্তু সাজেশনের হ্যাঁ, বাইরে এটা ঠিক। থেকেও তো দু একটা কোশ্চেন আসতে পারে। সাজেশন তো হুবহু ফলো হবে এরকম না, তাই না? হ্যাঁ তো সেই হ্যাঁ হ্যাঁ, জন্য এটা পরীক্ষার সময় আমরা প্রস্তুতি বুঝে, আমরা যেহেতু 2020 সাল 21 সাল থেকে আমরা পরীক্ষা নিয়ে আসতেছি, আমরা টাইমলি আপনারা যারা পার্টিসিপেন্ট আছেন, পেইড যারা অ্যাডমিশন হয়েছেন, সবার হাতে হাতে সাজেশনও পৌঁছে যাবে এবং যত পরামর্শ লাগে যেভাবে লাগে সবগুলোই আপনাদের হাতে যাবে ইনশাল্লাহ। কিন্তু তার আগে আপনাকে টপিকস গুলো বুঝতে হবে। তা না বুঝলে আপনি এই ব্রড কোশ্চেনটা অ্যান্সার হয়তো মুখস্থ করে দিতে পারবেন, কেস স্টাডি, থট প্রভোকিং, কম্পেয়ার কন্ট্রাস্ট, ওয়ান সেন্টেন্স, এগুলো আপনি আন্ডারস্ট্যান্ডিং না হলে টপিকস আপনি কোনোভাবে অ্যান্সার করতে পারবেন না। কারণ ওইগুলো একদম গদবাঁধা নিয়ম থেকে কখনো প্রশ্ন আসে নাই এবং আসবেও না। ওগুলো ভিতর থেকে প্রশ্নগুলো আসবে। ঠিক আছে? স্যার ঠিক আছে স্যার, কিন্তু আমরা যারা 4টা 5টা পরীক্ষা দিব তাদের জন্য ওইটা হইলে স্যার একটু প্রিপারেশন নেওয়া যেত হ্যাঁ আগে হ্যাঁ, থেকে। আপনাদের ওটা আমাদের আপনারা time আছে। পেয়ে যাবেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন ওটা আপনারা। এই যে স্যার আমাদের, যে ক্লাসগুলো হয়ে গেছে, হ্যাঁ ওইগুলো একটা যদি দিতেন তাহলে আমাদের হ্যাঁ জন্য হ্যাঁ ভালো হ্যাঁ, হতো। আপনাদের আগের গুলো আমরা যাই না, কিন্তু আপনাদের যে শর্ট এইগুলো। কোশ্চেনে যেটা কুইক রিভিউ যেটা চাচ্ছেন, হ্যাঁ, আপনারা যারা যারা কুইক রিভিউ নিতে চান, আপনারা আমাদের যে ওয়েবসাইটে যে নাম্বারটা আছে, আপনারা হুম, সেখানে কন্ট্যাক্ট করেন। যেগুলো হয়ে গেছে, যাবে আমার যেটা হয়েছে সেটা দিন আমি প্রস্তুতি নিতে চাই, সেখান হুম। থেকে নিবে। তো আমার মনে হয় আলাদা আপনাদের যারা বই নিয়ে ক্লাস করতেছেন তাদের জন্য প্রয়োজন। তারপরেও যদি কেউ প্রয়োজন মনে করেন, ওনাদের সাথে আপনি কন্ট্যাক্ট করেন, ওনারা হয়তো আপনার সাথে হেল্প করতে পারবে। হ্যাঁ, এই রিভিউটা বলতে কি স্যার, আপনি যদি সাজেশন দিয়ে দিতেন তাহলে তো ওইটা আমাদের না নেওয়া লাগতো না। সাজেশন তো দিব, আমি আপনাকে তো বললাম সাজেশনটা দিব, বাট সাজেশনটা এখনই না। এখনই দিলে আমার এই স্যার ক্লাসে কয়েকদিন পরে, এই টপিকস গুলো আপনি স্যার, বুঝতে পারবেন না। পাঁচ আপনার দিন পরে। আপনার পাশের এখানে স্যার ক্ষেত্রে আরেকটা বাধা প্রিভিয়াস বিষয় হবে। আছে স্যার। স্যার যেটা স্যার বলছেন এটা এই ঠিক আছে বিষয়টা স্যার, আমাদের ঠিক প্রিভিয়াস আছে, যেটা যে কাজগুলো হয়েছে ওইখান থেকে দেওয়া যায় কিনা স্যার? হ্যাঁ, সেখান থেকে তো আমি দিচ্ছি। এখানে ভিতরে আমি সাজেশন যেগুলো দেখেন, দিতে হবে। আমি কি সব কোশ্চেন মার্ক করতেছি? আমি কি সব পয়েন্ট না মার্ক করতেছি? আমি না, মুখেও আলোচনা করে যাচ্ছি সব, কিন্তু আমি কি এই যে মার্ক করতেছি আমি বলে যাচ্ছি না? আমি করে যাচ্ছি না? বলে এটাই তো যাচ্ছে আমার সাজেশন। এটা কি আলাদাভাবে আরো নতুন করে আপনি বলতেছেন যে আপনি মার্ক করতেছে কিন্তু আমরা তো খেয়াল করে রাখতেছি না, এটাই তো এইটা প্রবলেম। এইটাই যে অ্যাটেন্টিভের বিষয়। এখানে আছে মাত্র কয়টা দেখেন, আগের কোশ্চেন আমি একটু আপনাদেরকে একটু দেখাই। এই যে আমি এইখানে কয়টা কোশ্চেন আছে একটু দেখেন, ব্রড কোশ্চেন 9টা কোশ্চেন আছে। এই 9টা কোশ্চেন কি আমি সবগুলোই কি দাগিয়েছি, সবগুলো কি পড়িয়েছি আপনাদের? না না তো না, যেগুলো আন্ডারস্ট্যান্ড, এই 9টা কোশ্চেনের থেকে আমি আরো সাজেশন যদি এখন আরো কম দিতে চাই, আমাকে তো 4টা কোশ্চেন দিতে হবে। সেই 4টা কোশ্চেন দেখেন তো আমি এখানে ঠিকই মার্ক করেছি না? সিতে দেখেন, আপনারা দেখেন। কিন্তু আমি তো আলোচনা সব করে যাচ্ছি আপনাদের বোঝার সাথে। এই একটা, দুইটা, তিনটা, এই যে 4টা কোশ্চেন আমি মার্ক করেছি না?
এইটা সেটা এটাই করছেন স্যার, কিন্তু আমাদের তো এটাই আর তো ওটার মধ্যে এই থাকবে না। জিনিসটাই তো আপনাদের অ্যাটেন্টিভ, আমি তো গুছিয়ে আপনাদেরকে দিচ্ছি, এটাই অ্যাটেন্টিভেশন। এবং এরপরেও আমি এই জিনিসটা আরো সুন্দর করে একটা ফরম্যাটেও হলেও আপনাদেরকে দিব আমি, কিন্তু সেটা আরেকটু হ্যাঁ সেটা পরে, আচ্ছা, ঠিক একই আছে, সাথে সাথে না, ঠিক আছে? ঠিক আছে। ওকে, তাহলে আজকে যদি আর কারো কোনো ই না থাকে, তাহলে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করে দিতে যাচ্ছি। নেক্সট শুক্রবার হ্যাঁ, নেক্সট 11টায়। শুক্রবার সকাল 11টায়। ওকে, জি স্যার, আমাদের তো স্যার রোজার মধ্যে শেষ হয়ে যাবে না? আশা করতেছি। এখন আপনারা যদি বলেন যে স্যার আমরা পারবো, পরীক্ষায় পাশ করব, সেই দিন পর্যন্ত আমি ক্লাস নেব, পরীক্ষার আগের দিন পর্যন্ত। যতক্ষণ আপনারা কোনো টপিক্সে প্রবলেম পাবেন, আমাকে পাবেন। হুম, আচ্ছা ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক আছে। আগামী দিনে দেখা হবে ইনশাআল্লাহ।